ঢাকা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভেঙে দেয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ওই বাড়িটি খুবই তাৎপর্যপূর্ণ একটি বাড়ি। কারণ ওই বাড়িটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতীকী হিসাবে কাজ করত। একসময় বঙ্গবন্ধু শেখ মুজিব ওই বাড়িতে বসেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। বাংলাদেশের রাজনীতির কলঙ্ক বাকশাল ওই বাড়িতে বসেই গঠন হয়েছিল। বাংলাদেশের অন্যতম একটি সন্ত্রাসী সংগঠন রক্ষী বাহিনী ওই বাড়ি থেকেই পরিচালিত হতো। পরবর্তীতে শেখ হাসিনা ওই বাড়ি থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, যা বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। অগাস্ট মাসের ৫ তারিখে ওই বাড়িটিতেও হামলা করা হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে সেটা ভেঙে দেওয়া সম্ভব হয়নি। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে এসে সেই বাড়িটি একেবারেই ভেঙে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই বাড়িটি ভেঙে যাওয়ার পেছনে কারা কারা দায়ী এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে এই বাড়িটি ভেঙে যাওয়ার কী তাৎপর্য থাকতে পারে। আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকলে, আমি বিলাল আহমেদ, নিউ ইয়র্ক বেসড একজন রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই দেখুন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মতে এই বাড়িটি ভেঙে যাওয়ার পেছনে ৩টি গ্রুপকে দায়ী করা যায়। এর অন্যতম একটি গ্রুপ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত ১৫ বছর বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের উপর যে হত্যা, জুলুম এবং নির্যাতন চালিয়েছে, পট পরিবর্তনের পর তার কোনো অনুশোচনা আমরা দেখতে পাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এবং শেখ হাসিনা ভারতে গিয়ে ওইখান থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য কয়েকদিন পর পর ফোন কল লিক করার মাধ্যমে প্রকাশ করছে। আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে কৌশলী হতো এবং ওদের ভবিষ্যতের কথা চিন্তা করতো, তাহলে বাংলাদেশের মানুষের সামনে এসে ওদের অনুশোচনামূলক বিভিন্ন বক্তব্য প্রকাশ করতো। আনফরচুনেটলি সেটা করেনি, বরং বাংলাদেশের মানুষের সামনে এসে ওদের বুক ফুলিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার একটি আকাঙ্ক্ষা তা প্রকাশ করতেছে। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং বক্তব্যটি দিয়েছেও। আমি ওই বক্তব্যটি দেখিনি, ইচ্ছাকৃতভাবেই দেখিনি, কারণ সেখানে শেখ হাসিনার মতো একজন পরাজিত শক্তি এবং একজন ফ্যাসিস্টের ভাষণ শোনার মতো রুচি আমার হয়নি। সেজন্য আমি বলতে পারবো না যে শেখ হাসিনা ওই বক্তব্যটা কি বলেছে। তবে বাংলাদেশের মানুষ যে সেটা পছন্দ করেনি, তারই বহিঃপ্রকাশ হচ্ছে ঢাকার ৩২ নম্বর বাড়িটি বর্তমানে আর নেই, সেটা জয় বাংলা হয়ে গেছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড দেশের মানুষের পছন্দ হয়নি। মানুষের ভেতরে একটি ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই ক্ষোভের আগুনটি বিশেষ একটি গ্রুপ ভালোভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে। কাজেই আমি আওয়ামী লীগকেই দায়ী করব যে বাংলাদেশের ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভেঙে যাওয়ার পেছনে ওরাই সবথেকে বড় ভূমিকা পালন করেছে। তারপরে আমি আরেকটি গ্রুপের কথা উল্লেখ করতে চাই, তা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে আসার পর দেশের সাধারণ মানুষের একটি আশা ছিল যে ওই দেশের গত ১৫ বছর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। গত ১৫ বছর বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যক্রম চলেছে তার সাথে ওতপ্রোতভাবে বাংলাদেশের সবই সরকারি প্রতিষ্ঠান জড়িত, ইনক্লুডিং সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আমলাতন্ত্রের সাথে যারা জড়িত আছেন সবাই, এবং সিভিল ব্যবসায়ীরাও এর সাথে জড়িত। আনফরচুনেটলি বর্তমান সরকার সেটার বিচার করতে সেরকম পদক্ষেপ নেয়নি, বরং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সেই সিচুয়েশনটা নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে। সেটাও বাংলাদেশের মানুষের ভেতরে একটি ক্ষোভের আগুন জ্বালিয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির উপর। কাজেই আমি বাংলাদেশ সরকারকেও এর পেছনে দায়ী করব যে ওরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, এবং এরই পরিপ্রেক্ষিতে মানুষ সরকারকে একটি স্ট্রং মেসেজ সেন্ড করেছে যে ওরা আসলে কী চায় এবং বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের কাছ থেকে ভবিষ্যতে কী দেখতে চায়। ৩য় নম্বরে আমি যে গ্রুপটিকে দায়ী করব তারা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনকারীরা। বাংলাদেশে গত ৬ মাসে একটি শক্ত গ্রুপ তৈরি হয়েছে যারা আওয়ামী লীগের রাজনীতিকে আবার প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতেছে। আওয়ামী লীগ বর্তমানে কোণঠাসা হয়ে অলমোস্ট আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কিন্তু ওই বিএনপি, জামাত এবং জাতীয় পার্টির মধ্য থেকে একটি গ্রুপ দাঁড়িয়ে গেছে। ওদেরকে কিভাবে আবার রাজনৈতিকভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে ওরা কাজ করতেছে। সেটা খুবই আনফরচুনেট। কারণ গত ১৫ বছর আওয়ামী লীগ দ্বারা বাংলাদেশ বিএনপি এবং বাংলাদেশ জামাত নির্যাতিত হয়েছে, এবং ৬ মাস যেতে না যেতেই ওদের কি এমন হয়েছে যে ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে।
সেটা আমার কাছে এখনো রহস্যজনক। একটি কারণ হতে পারে যে তৎকালীন সময়ে আওয়ামী লীগ ওই বিএনপি এবং জামাতের বিভিন্ন নেতাদেরকে ব্ল্যাকমেইল করতে সক্ষম হয়েছে অথবা টাকা-পয়সা দিয়ে যেকোনোভাবে ওদের আওয়ামী লীগের দলে বিরিয়ে নিতে সক্ষম হয়েছে। কাজেই আমি মনে করি বর্তমান বাংলাদেশের বিএনপির ভেতরে এবং জামাতের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যারা আওয়াজ তুলতেছে তারা সবাই আওয়ামী লীগের দালাল এবং সামহাউ ওরা আওয়ামী লীগের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে অথবা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ওদেরকে ব্ল্যাকমেইল করতে সক্ষম হয়েছে। তো এই গ্রুপটির কর্মকাণ্ড বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পছন্দ হয়নি এবং ওই গ্রুপটির প্রতিও একটি পরিষ্কার বার্তা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সাধারণ মানুষ যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গেলে তোমাদের এই পরিণতি হবে, তোমাদের প্রতিষ্ঠানের উপর হামলা করা হবে এবং তোমাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকতে দেয়া হবে না। এখন সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভেঙে দেওয়ার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কিভাবে পড়তে পারে। প্রথমত আমি মনে করি এটি পরিষ্কার একটি মেসেজ বাংলাদেশের বর্তমান সরকারের কাছে চলে গেছে যে ওরা আসলে কি চায়। বাংলাদেশের মানুষ এখনো চায় যে আওয়ামী লীগ আমলে যারা মানুষের উপর নির্যাতন করেছে, দুর্নীতি করেছে ওদেরকে অতি তাড়াতাড়ি বিচারের আওতায় নিয়ে আসা। এর পরবর্তী আরেকটি মেসেজ পরিষ্কার তা হচ্ছে আওয়ামী লীগের আমলে যারা আওয়ামী লীগকে সার্ভিস দিয়েছে বিশেষ করে বাংলাদেশের গভর্নমেন্টের ভেতরে বিভিন্ন অর্গানাইজেশনের যে নেতৃস্থানীয় ব্যক্তিরা অথবা কর্মচারীরা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বাংলাদেশ সরকার থেকে বের করে দিতে হবে। এর মধ্যে বাংলাদেশ পুলিশের মধ্যে অনেক নিয়োগ আওয়ামী লীগের আমলে করা হয়েছিল যেগুলো এখন পর্যন্ত আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে। বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষ করে জেনারেল পর্যায়ের অনেকে আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত এবং ওরা এখনো বহাল তবিয়তে আছে। ওরা আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে ডেফিনিটলি। সচিবালয়ে অনেক আওয়ামী লীগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করতেছেন। তো মানুষের একটি স্পষ্ট মেসেজ সরকারের কাছে গেছে যে আওয়ামী লীগের দোসররা এখন আর সরকারে থাকতে পারবে না। তার পরবর্তী আরেকটি মেসেজ তা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি। বাংলাদেশের মানুষ একটি বিষয়ে একমত যে ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি থাকবে না। এখন ওই বড় বড় রাজনৈতিক দলগুলোরই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ওরা আসলে কি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চায় নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করে একসাথে আবার রাজনীতি করতে চায়। এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা উচিত যে আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসিত হয়ে যায় তাহলে বাংলাদেশের জামাতের উপরও আক্রমণ করবে এবং বাংলাদেশ বিএনপি তাদের উপরও আক্রমণ করবে। কাজেই জামাত এবং বিএনপি যে চাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক সেটা ভবিষ্যতে ওদের জন্য ভালো হবে না। এই দূরদর্শিতাটুকু বাংলাদেশের অন্যতম বড় দুটি শক্তি বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের থাকা উচিত। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে দেশের কিছু, কিছু মানুষ মনে করছিল যে ছাত্র জনতার যে একটি ঐক্য সৃষ্টি হয়েছিল যার মাধ্যমে ৫ই আগস্ট সংগঠিত হয়েছিল সেটা সম্ভবত এই সময়ে এসে আর নেই। কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। এটাই সবথেকে বড় মেসেজ। এই মুহূর্তে যারা পর্দার অন্তরালে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন এবং মনে করতেছেন যে ছাত্র জনতার ঐক্য আর আগের মতো নেই এবং এখনই সময় রাজনীতিতে প্রবেশ করার বা এখনই সময় কোনো একটু কিছু গটিয়ে ফেলার তাহলে তাদের ধারণাটি সম্পূর্ণ ভুল। বাংলাদেশের মানুষের মধ্যে এখন ঐক্য রয়েছে এবং আমি মনে করি ওই ঐক্যটি অতি তাড়াতাড়ি ভেঙে দেওয়ার সম্ভাবনা নেই। কারণ মানুষ অনেক সাফার করে একটি নির্দিষ্ট সময়ে একটি পর্যায়ে আসতে সক্ষম হয়েছে যে ওইখান থেকে আর পুশব্যাক করা সম্ভব হবে না। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।